আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে অবস্থান করছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম আর্থিক বিশ্লেষণ, সেটা একদম শেষ পর্যায়ে আছি। আমি আজকে তোমাদের এই চ্যাপ্টারটা লাস্ট যে টপিকটা ছিল ব্রেক ইভেন অ্যানালিসিস বা ব্রেক ইভেন বিশ্লেষণ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি বোর্ডে অলরেডি লিখেছি ব্রেক ইভেন বিশ্লেষণ। এটা আমরা আজকে শিখব। ব্রেক ইভেন বিশ্লেষণকে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণও বলা হয়, ঠিক আছে, ব্রেক ইভেন অ্যানালিসিস। তাহলে ব্রেক ইভেন বিশ্লেষণে আমরা কি শিখব? ব্রেক ইভেন বিশ্লেষণে বেসিক্যালি আমরা একটা ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে শিখব, যেই বিন্দুটা আমাদেরকে ইন্ডিকেট করবে, আমাদের একটা কোম্পানিকে, একটা প্রতিষ্ঠানকে বলে দিবে যে তার বিক্রয়ের যে লেভেলটা, অ্যাক্টিভিটি যে লেভেলটা, সেটা ঠিক কত পরিমাণ হতে হবে। এর নিচে গেলে সে লসে চলে যাবে। তাহলে একটি প্রতিষ্ঠানকে লাভজনক অবস্থায় নিয়ে যেতে হলে বিক্রয়ের মাত্রা কতটুকু হতে হবে, এই জিনিসটা আমরা জানতে পারি আমাদের এই ব্রেক ইভেন বিন্দুর মাধ্যমে। তাহলে আমরা কি বলেছি যে যেখানে এসে আমাদের যার নিচে যাওয়া যাবে না, যে অ্যাক্টিভিটি লেভেলের নিচে আমরা যাব না, বিক্রয়ের এমন একটি মাত্রা যে মাত্রাতে আমাদের নির্দেশ করবে যে এটা একদম লাস্ট পর্যায়ে, এর নিচে গেলে কোম্পানি কি হবে, সে একটা লোকসানে চলে যাবে। তাহলে লোকসান তো আমরা কখনো চাই না। তাহলে সেটা কোন বিন্দু? দেখো আমরা যেটা করছি সেটা হলো আমাদের যে বিন্দুটা, সেটা আমরা কি বলছি যে কোনো লোকসান হবে না বা আমাদের লাভও হবে না। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে আয় সমান সমান ব্যয়। তাহলে এটা কোন আয়? সেটা হলো আমাদের যেটা বিক্রয় লব্ধ আয়, যেটা আমরা বলি বিক্রয় লব্ধ আয়। আর আমাদের এটা পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে আমরা আয় সমান সমান ব্যয় করতে চাই। অর্থাৎ হলো কি হলো ব্যাপারটা, যে পরিমাণ আমি ব্যয় করেছি সেই পরিমাণ টাকা যেন উঠে আসে আমার বিক্রয়ের মাধ্যমে, সেটাই আমরা চাই, ঠিক আছে। এরপর এই অবস্থার নিচে যাওয়া যাবে না, এটাকে আমরা ব্রেক ইভেন বলছি। ব্রেক ইভেন মানে এটা ইভেন অবস্থা, একটা ইকুইলিব্রিয়াম অবস্থা, একটা সাম্য অবস্থা, যেটা আয় সমান সমান ব্যয়। এর নিচে গেলে আমরা বলি ব্রেকিং ইভেন। যদি উপরে গেলেও ইভেনটা ব্রেক হবে, কিন্তু উপরে মানে আমরা ভালো অবস্থানে গেলে তখন আমরা বলি না ব্রেকিং ইভেন। সাধারণত যদি আমরা নিচে চলে যাই, মানে আমাদের যদি ব্যয় বেশি হয়ে যায়, আয় কম হয়ে যায়, তখনই আমরা বলি যে তো একদম সতর্ক অবস্থা, মানে একদম বিপজ্জনক অবস্থায় গেল। তাহলে দেখো আমরা কি বলছি, যে আমাদের বিক্রয়লব্ধ যে আয়টা, সেটা আমাদের পরিচালন ব্যয় সমান হবে। আমি পরিচালন ব্যয় কথাটা উল্লেখ করেছি কারণ এখানে আমাদের ব্রেক ইভেন যে পয়েন্টগুলো আমরা বের করি, ব্রেক ইভেন যে বিন্দুগুলো নির্ণয় করি, অথবা যে বিক্রয়লব্ধ যে আমাদের যে অ্যাক্টিভিটি লেভেলটা আমরা বলছি, যে বিক্রয়ের মাত্রাটা কত হবে সেটা আমরা নির্ণয় করি। সেখানে আমরা যে পরিচালন ব্যয়ের কথা বলছি, ব্যয় আমরা যেটা ধরি সেটা কিন্তু আসলে একটি ছোট সময়ের জন্য, মানে এটা খুব বড় রেঞ্জে ওভাবে আমরা ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করি না। মানে হয়তো 1 মাস 1 বছর এভাবে ওই সময়ের মধ্যে যে ব্যয়টা হচ্ছে সেই ব্যয়টাকে আমরা চিন্তা করি। অর্থাৎ কথাটার অর্থটা কি? অর্থ হলো যে আমরা যখন ইনিশিয়ালি একটা ব্যবসা শুরু করছি, তখন তো আমাদের আসলে অনেক খরচ হচ্ছে। আমরা একটা মেশিনারি কিনছি 5 কোটি টাকা দিয়ে হয়তো, তাহলে সেই 5 কোটি টাকা আমি 1 বছরে উঠিয়ে নিয়ে আসবো, সেটা তো আমি আসলে চাই না। তাহলে কি করছি, যে সেই 5 কোটি টাকার একটা অবচয় আমরা নির্ধারণ করছি সেই মেশিনের, এবং সেই পরিমাণটা আমরা আসলে ওই বছরের মধ্যে আমরা উঠিয়ে আনতে চাই। তাহলে এটা হলো আমাদের মানে ব্রেক ইভেন বিন্দু, একটা প্রিলিমিনারি একটা ধারণা। তাহলে কোন বিন্দুটা? যেই বিন্দুতে আয় সমান সমান ব্যয় হবে, একদম সিম্পল কথা, আয় সমান সমান ব্যয়। তাহলে যদি তুমি ব্যয়কে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, কি হবে? আয় মাইনাস ব্যয় কি? 0, তাই তো? তাহলে আয় মাইনাস ব্যয় মানে কি? আমরা তো এটা মানে কি, এটা মানে আমরা জানি হলো মুনাফা, তাই না? তাহলে মুনাফা 0। তাহলে আমাদের মুনাফা বা যদি বলো লাভ অথবা লোকসান, সেটা কিছুই হচ্ছে না। নো প্রফিট নো গেইন, ঠিক আছে, নো প্রফিট নো লস। তাহলে আমাদের আয় এবং ব্যয় বাদ দিলে আমাদের থাকছে মুনাফা, এবং সেই মুনাফাটা এই বিন্দুতে 0 হবে। তাহলে কি হলো, যে আমরা এই বিন্দুর নিচে নামতে চাই না, ঠিক আছে, এই লেভেলের নিচে আমরা নামতে চাই না। এখন দেখো এই আমাদের ব্রেক ইভেন যে অ্যানালিসিস, এটাকে সিভিপি অ্যানালিসিসও বলে। মানে সিভিপি অ্যানালিসিসের একটা এলিমেন্ট আমরা বলতে পারি, অ্যানালিসিসের একটা মেইন এলিমেন্ট। সরাসরি সিভিপি অ্যানালিসিস বলা যাবে না, কারণ সিভিপি অ্যানালিসিসে আরও অনেক কিছু আছে, তার ভিতরে একটা এলিমেন্ট হলো আমাদের ব্রেক ইভেন। সিভিপি মানে কি? সিভিপি আমাদের সিতে হলো কস্ট, ভিতে হলো ভলিউম, আর পিতে হলো প্রফিট। তাহলে আমরা কি করছি, আমরা কস্ট বা ভলিউম এবং প্রফিটের মধ্যে রিলেশনশিপ পাবো। এখানে আমরা যে ইকুয়েশনটার মাধ্যমে আমরা বের করার চেষ্টা করব যে এদের সম্পর্কটা কি, বা একটা ব্রেক ইভেন বিন্দুর আমরা ইকুয়েশনগুলো পড়বো, সেখানে আমরা এই সিভিপির মধ্যে একটা রিলেশনশিপ বের করার চেষ্টা করব। আচ্ছা, এখন
আসলে আমরা আগে একটু ব্যয় সম্পর্কে জানি। যেই ব্যয়টা আমি বারবারই বলছি যে আমরা চেষ্টা করি কি যে ব্যয়গুলো আমরা করেছি সেই ব্যয়গুলোকে আমরা পুনরুদ্ধার করতে চাই, আমরা সেটাকে আমাদের আয় থেকে উঠিয়ে আনতে চাই প্রথমে, তারপরে তো প্রফিটের কথা আসে। তাহলে ব্যয় দেখো, ব্যয় যেটা কস্ট, যেটা ব্যয়কে আমরা দুটো ভাগে, আমরা আগে এটা তো আমাদের আলোচনার মধ্যে ছিলই, একটা হলো স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় বা যেটাকে আমরা স্থির ব্যয়ও বলি, ফিক্সড কস্ট না, স্থায়ী ব্যয় মানে হলো ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট। তাহলে এটাকে আমি পরবর্তীতে কিন্তু এফসি দিয়ে লিখবো, তখন বুঝতে হবে যেটা ফিক্সড কস্ট। আচ্ছা, এছাড়া কি আছে দেখো, এছাড়া আছে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় মানে এটা হলো ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট। তাহলে এটাকে আমি ভিসি দিয়ে পরবর্তীতে ছোট করে লেখার জন্য, বারে বারে তো এত বড় কথা লেখা যাবে না, সুতরাং পরবর্তীতে আমরা ভ্যারিয়েবল কস্ট লিখব। আচ্ছা, এখন তাহলে আমরা একটু আগে জেনে নিই স্থায়ী ব্যয়টা কি আর পরিবর্তনশীল ব্যয়টা কি। স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় কোনগুলো? যেগুলো ফিক্সড, যেটা পরিবর্তন হচ্ছে না। কিসের সাথে পরিবর্তন হচ্ছে না? মানে অ্যাক্টিভিটি, আমাদের প্রোডাকশন যে লেভেলটা, এটার সাথে পরিবর্তিত হচ্ছে না। যেমন কি হতে পারে? যেমন আমরা বলতে পারি ভাড়া। আমি ব্যবসাটা পরিচালনা করার জন্য যেই অফিস প্রেমিসেসটা ভাড়া নিয়েছি সেটা যে ভাড়া দিতে হচ্ছে, আমাকে মাসিক ভাড়া দিতে হচ্ছে। এখন আমি যদি এককও উৎপাদন না করি, ভাড়া আমাকে দিতেই হবে, তাই না? তারপরে মনে করো বিমা। এছাড়া আর কি আছে? বেতন। বেতন মানে মজুরি না, কিন্তু মজুরিকে আমরা বলি, সেটা মজুরিটা হলো শ্রমিকের মজুরি, যেটা একেবারেই উৎপাদনের সাথে রিলেটেড। কিন্তু বেতন হলো হয়তো সুপারভাইজারকে বেতন দিতে হচ্ছে, যেটা মানে যদি আমি উৎপাদনে নাও থাকি তাহলে এই বেতনটা আমাকে দিতেই হবে, বেতন। এছাড়া আছে অপচয়, যেটার কথা আমি বলছিলাম যে আমাদের মেশিনারির দাম তো অনেক, পুরো দামটাকে এটাও তো একটা স্থায়ী ব্যয়। আমাদের যে মেশিনারি কিনলাম এটা পুরোটাই স্থায়ী ব্যয়, কিন্তু এই পুরো অংশটাকে তো আর আমি কখনোই আশা করব না যে 1 বছরের মধ্যে আমি তুলে আনতে পারবো। তাহলে এটার একটা অংশ আমরা অপচয় নির্ধারণ করি, যে ওই সময় আমরা ধরে নিচ্ছি যে এই পরিমাণ মেশিনারি ব্যবহৃত হচ্ছে, তাহলে সেই অংশটাকে। তাহলে এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি স্থায়ী ব্যয়। মনে করো যে এগুলো আমাদের হয়তো 50,000 টাকা টোটাল, মানে ইয়ারলি হয়তো আমার 50,000 টাকা বছরে এটা খরচ হয়েছে, তাহলে এটা আমাদের স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। কোনগুলো? তাহলে কি হলো? আমাদের উৎপাদনের সাথে এটা সম্পর্ক নাই, ঠিক আছে, এটা সময়ের সাথে সম্পর্কিত বা অন্য কোনো কিছুর সাথে সম্পর্কিত। উৎপাদন না হলেও যে ব্যয়গুলো হতেই থাকবে, ঠিক আছে। আর পরিবর্তনশীল ব্যয় কোনটা? এটা আমাদের স্থায়ী ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় কোনটা? পরিবর্তনশীল ব্যয় যেমন মনে করো যে কাঁচামাল আমাদের পরিবর্তনশীল ব্যয়, কাঁচামাল, ঠিক আছে, অথবা মজুরি, ঠিক আছে, মজুরি আমাদের পরিবর্তনশীল ব্যয়। অথবা আমাদের কি হতে পারে? আমাদের আর হতে পারে প্রত্যক্ষ ব্যয়, যেটা প্রত্যক্ষ ব্যয় মানে এমন কিছু ব্যয় আছে যে ব্যয়গুলোকে আমরা বলতে পারি যে এটা উৎপাদনের সাথে আমরা সরাসরি রিলেট করতে পারি, তাহলে সেগুলোই আমাদের পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই যে কাঁচামাল, মনে করো এই যে আমার হাতে একটা মার্কার আছে, এটা আমি আলাদা করে বলতে পারবো না যে এখানে আমাকে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই কোম্পানিকে যে এখানে কতটুকু মোড়কে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এখানে কতটুকু কালি ব্যবহার করা হয়েছে বা যে নিব ইউজ করা বা যা যা এখানে আমাদের যে প্যাকেজিংয়ের যে খরচগুলো হয়েছে সব কিছু কিন্তু বলা যাবে, যেটা তৈরি করতে ঠিক কতটুকু কাঁচামাল ব্যবহৃত হয়েছে। বা মজুরি, কতজন মজুর বা শ্রমিক এখানে কাজ করেছেন, কয় ঘন্টা কাজ করে একটা মার্কার পেন তৈরি করতে পারবে, এটা বলা যাবে। এছাড়া প্রত্যক্ষ ব্যয় আছে, যেমন আন্তঃপরিবহন খরচ মতো আরও কিছু কিছু প্রত্যক্ষ ব্যয় আছে। তাহলে যেই ব্যয়গুলোকে আমরা উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত করতে পারবো, যে উৎপাদনের সাথে সাথে এগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে সেগুলোকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। মনে করো যে এখানে কাঁচামালে হয়তো 5 টাকা ব্যয় হয়েছে, মজুরিতে হয়তো 3 টাকা ব্যয় হয়েছে, প্রত্যক্ষ ব্যয়তে হয়তো 2 টাকা, তাহলে মোট কত হলো? 10 টাকা। তাহলে আমি ধরে নিলাম যে আমার 10 টাকা আমার পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে, আমার ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় আমার কত? 10 টাকা আমার হয়েছে। আচ্ছা, আর এখানে আমরা যদি এটা পার ইউনিটে, অবশ্যই হ্যাঁ, এটা প্রতি এককে, প্রতি একক আমার পরিবর্তনশীল ব্যয় কত হলো? 10 টাকা। আচ্ছা, আর এখানে তাহলে আমরা একটু প্রতি একক দেখে নিই, যেমন মনে এককে আমার স্থির ব্যয় কত হবে? এই 50,000কে 10,000 দিয়ে ভাগ করলে 5 টাকা, ঠিক আছে।
স্থির ব্যয়কে অবশ্য ডিস্ট্রিবিউট করার বা ভাগ করার অনেক উপায় আছে। একটা নর্মাল আমরা স্বাভাবিকভাবে যেটা আমরা ধরি সেটা হলো স্বাভাবিক যে ক্যাপাসিটি লেভেল, ঠিক আছে, স্বাভাবিক নর্মাল ক্যাপাসিটি লেভেলকে আমরা সাধারণত এটা প্রতি একক করার জন্য বের করি। তাহলে আমরা যখন একটি পণ্যের যখন আমরা মূল্য নির্ধারণ করব, মনে করো যে আমরা একটা পণ্যের মূল্য নির্ধারণ করতে চাই, তাহলে মূল্য নির্ধারণ করতে গেলে আমরা কি করব, প্রতি একক, একক প্রতি আমরা কি করব, আমরা বলছি যে আমার স্থির ব্যয় এখানে ফিক্সড কস্ট প্রতি এককে, ফিক্সড কস্ট হলো আমার 5 টাকা, ভ্যারিয়েবল কস্ট হলো 10 টাকা, আর আমি ধরে নিই যে আমার প্রফিট বা মুনাফা যেটাকে আমরা বলছি, মুনাফা 5 টাকা আমি ধরেছি। হ্যাঁ, মুনাফা ধরা হয়েছে, যে কোম্পানির পলিসি অনুযায়ী মুনাফা ধরা হয়েছে 5 টাকা। তাহলে আমার টোটাল যে মূল্য, আমার যে বিক্রয় মূল্য প্রতি এককে, অবশ্যই প্রতি এককে, আমরা এখানে একক ব্যবহার করছি, তাহলে বিক্রয় মূল্য হলো 20 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা একটু খেয়াল করে দেখি, দেখো যে আমরা এই যে মনে করো যে আমি 1 একক পণ্য উৎপাদন করব, হ্যাঁ, এই যে আমি একটা মার্কার তৈরি করব, ঠিক আছে, এখন মার্কার আমি বিক্রয় করেছি 20 টাকা দিয়ে বিক্রয় করেছি। এখন বিক্রি যখন করলাম, দেখো 20 টাকা যখন আমার কোম্পানিতে এসেছে তখন আমার 10 টাকা কিন্তু উঠে এসেছে, যে এখানে 10 টাকা ভ্যারিয়েবল কস্টই খরচ হয়েছে, কারণ আমি 1 একক যদি উৎপাদন করি আমার তো আর খরচ হয়নি, কারণ এটা পুরোপুরি উৎপাদনের সাথে জড়িত। তাহলে আমি কি বলছি যে এটা 10 এককই আমার এটা খরচ হয়, তাহলে পুরোটাই কিন্তু উঠে এসেছে। কিন্তু আমার ফিক্সড কস্ট কিন্তু কত হয়েছে, দেখো ফিক্সড কস্ট হয়েছিল বা স্থির ব্যয় যেটা আমি এই বছরের জন্য ধরে নিয়েছি 50,000 টাকা, এটা তো 50,000 টাকা, সেখান থেকে কতটুকু পুনরুদ্ধার হলো, সেখান থেকে মাত্র 5 টাকা পুনরুদ্ধার হলো। আর প্রফিটকেও যদি আমি এখানে নিয়ে যাই তাহলে আমি বলতে পারবো কত টাকা, 10 টাকা পুনরুদ্ধার হলো, তাই না? এটা আমরা বলতে পারবো যে আমি 20 টাকার যদি একটা বিক্রি করি, এই বিক্রি করার জন্য আমার ভ্যারিয়েবল কস্ট যেটা পরিবর্তনশীল ব্যয় যেটা, সেটা পুরোটা উঠে এসেছে, কিন্তু ফিক্সড কস্টের মাত্র 10 টাকা, মানে ফিক্সড কস্ট বাবদ যেই বরাদ্দটা রেখেছি আর প্রফিটে আমি যেটা অ্যাড করেছি সেটা আমি পুনরুদ্ধার করতে পেরেছি, বাকিটা তো হয়নি। তাহলে এখন ব্রেক ইভেন বিন্দু কোথায় হবে? তাহলে ব্রেক ইভেন বিন্দুটা সেই বিন্দুতেই হবে যেখানে আমি এই যে 50,000 টাকা, এই টাকাটাকে আমি পুনরুদ্ধার করতে পারবো, মানে এটা তো ব্যয়, আমার তো ব্যয় হয়েছে, ওই অর্থ বছরে আমার ব্যয় হয়েছে, তাহলে এই ব্যয়টাকে আমি যখন উঠিয়ে নিয়ে আসতে পারবো, যেই লক্ষ্যমাত্রায়, যে বিক্রয়ের মাত্রাতে বা অ্যাক্টিভিটি লেভেলে আমি এই 50,000 টাকাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো, সেটাই হবে আমার ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে বোঝা গেল তো? তাহলে আমরা কি করব, যে আমাদের মেইন হলো আমরা ফিক্সড কস্ট এবং আমাদের যে প্রফিট আছে এটা দিয়ে আমরা ফিক্সড কস্টকে উঠায় নিয়ে আসতে চাই, হ্যাঁ, পুনরুদ্ধার করতে চাই। আচ্ছা, তাহলে আমরা ব্রেক ইভেন বিন্দু এখন আমরা একটু দেখব। আচ্ছা, আগে একটু বলে নেই, ব্রেক ইভেন বিন্দু যেটা আমরা ব্রেক ইভেন অ্যানালিসিসে ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে শিখি, এখানে দুটো উপায় করা যায়। এটা ইকুয়েশন মেথড আমরা ব্যবহার করি, সমীকরণ পদ্ধতি, আর এছাড়াও আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা এই ব্রেক ইভেন বিন্দুটাকে নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমরা যেটা দেখি সেটা হলো সমীকরণ পদ্ধতি। হ্যাঁ, সমীকরণ পদ্ধতি। এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন বিন্দু, এটা আমি ব্রেক ইভেন পয়েন্ট এভাবে লিখতে চাই। হ্যাঁ, আচ্ছা, এখানে সূত্রটা দেখো কি লিখছে, একক। ব্রেক ইভেন বিন্দু যদি একক, মানে আমি যদি জানতে চাই যে একক পরিমাণটা কত, তখন আমি কি সূত্র ব্যবহার করব, তখন আমি বলছি যে ব্রেক ইভেন বিন্দু মানে হলো উপরে হলো স্থির ব্যয়, বা আমরা যেটাকে স্থায়ী বলছি, আমি স্থায়ী লিখি, ওখানে তো আমি স্থায়ী লিখেছি, আমি স্থায়ী লিখি, স্থায়ী ব্যয়। এটাকে আমরা কি করব, আমাদের যে বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য প্রতি এককে, অবশ্যই প্রতি এককে, হ্যাঁ, প্রতি এককে বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র, আমরা এভাবে বের করে থাকি। ঠিক আছে, আমাদের ব্রেক ইভেন বিন্দু মানে হলো স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই আমাদের প্রতি এককে বিক্রয় মূল্য এবং প্রতি এককে পরিবর্তনশীল ব্যয়, এভাবে আমরা করে থাকি। আচ্ছা, এখন দেখো এই যে আমি যেটা বললাম, এখানে দেখো চিন্তা করো যে আমি যদি বের করি আমার কত, 50,000 টাকা আমার কত ছিল, আমার স্থায়ী ব্যয় ছিল 50,000 টাকা, আর এখানে আমার বিক্রয় মূল্য 20 টাকা, সেখান থেকে পরিবর্তনশীল ব্যয় মানে এই যে ভ্যারিয়েবল কস্টটাকে বাদ দিয়ে দাও 10 টাকা, তাহলে থাকছে কত, 50,000 ডিভাইডেড বাই 10, তাহলে এই একটা শূন্য বাদ দিয়ে দিলে থাকছে কত, 5,000। তাহলে এটা একক,
ঠিক আছে, এটা একক। তাহলে কি হলো, একদম যদি স্বাভাবিকভাবে চিন্তা করো যে একদম আমাদের যে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড আমরা যেটা শিখেছি, ওখানে আমরা কি বলেছি, ইউনিটারি মেথডে আমাদের কি ছিল, যেমন ধরো এখানে আমাদের এই প্রফিট আর মিলে 5 টাকা 10 টাকা না, তাহলে 10 টাকা পুনরুদ্ধার হয় 1 একক বিক্রয় করে। ঠিক আছে, 1 একক বিক্রয় থেকে, তাহলে 1 টাকা পুনরুদ্ধার করে হয় 1/10, আর 50,000 টাকা পুনরুদ্ধার হয় 50,000 ডিভাইডেড বাই 10। তাহলে এই সূত্রটাই আমার এখানে লেখা আছে না, এই সূত্রটাই কিন্তু এখানে লেখা আছে, এটাই এখানে লেখা আছে, এটার মধ্যে তেমন কোনো জটিল কোনো বিষয় নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমরা আমাদের যে এককে আমরা যদি বের করতে চাই আমাদের যে ব্রেক ইভেন বিন্দু সেটা কত হলো। এখন দেখো, যদি এটাকে তুমি মনে করো যে একক না টাকার পরিমাণ দিয়ে বের করতে চাও, হ্যাঁ, টাকার পরিমাণ। আচ্ছা, তার আগে আমরা বলি এটাকে আবার এভাবে লেখা যায়, দেখো এটাকে লেখা যায় স্থায়ী ব্যয় এবং নিচের যে এটা প্রতি এককে বিক্রয় মূল্য এবং প্রতি এককে পরিবর্তনশীল ব্যয়, এটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, সিএম, আমরা সিএম দিয়ে প্রকাশ করবো এটাকে। ঠিক আছে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে সিএম কি হলো, কন্ট্রিবিউশন মার্জিন হলো আমার যে সেলস প্রাইস, আমরা যদি এই বিক্রয় মূল্যটাকে সেলস বলি, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে আমার কন্ট্রিবিউশন মার্জিন আসছে। ঠিক আছে, সেলস থেকে আমরা যদি ভ্যারিয়েবল কস্টটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন। আর যদি বলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অনুপাত, তাহলে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস, এটা হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। ঠিক আছে, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হলো সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো আমাদের সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস, মানে অর্থাৎ হলো তোমার সেলসের ভিতরে কন্ট্রিবিউশন মার্জিন কতটুকু, এটাই হলো আমাদের অনুপাত। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে, এখানে তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করেছি এককে, এটা যদি এমন হয় যে এটা আমি 1 নাম্বার লিখি, 1 নাম্বারে আমার দুভাবে আমি লিখতে পারছি, আর 2 নাম্বারে আমি লিখি যে আমার এই ব্রেক ইভেন পয়েন্ট যদি আমি টাকায় বের করতে চাই, ঠিক আছে, টাকায় বিক্রয়ের পরিমাণটা কত, এই টাকাটা বের করতে চাই, তাহলে আমার সূত্র হলো যে আমি উপরে দিব স্থায়ী ব্যয়, আর নিচে লিখবো হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও CMR। আমি আর ভেঙে লিখলাম না, এটা স্থায়ী ব্যয় ফিক্সড কস্ট ডিভাইড বাই, তাহলে উপরে এটা ফিক্সড কস্ট লিখে দেই, হ্যাঁ, তাহলে আমার মনে হয় দেখতেও তোমাদের সুবিধা হবে। তাহলে আমাদের এটা কি হচ্ছে, এটা হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই CMR, মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা কি নতুন কোনো সূত্র? এটা কোনো নতুন সূত্র না, আমাদের এই ফর্মুলা একটা, আমি গত ক্লাসে বলেছি ফর্মুলা অনেকগুলো বানানোর কোনো কারণ নেই, তুমি যত বেশি ফর্মুলা তৈরি করবে তত বেশি তোমার ভলিউম অফ পড়াশোনা বেড়ে যাবে, তত কিছু তোমার মনে রাখতে হবে, একটা বুঝবে এবং সেগুলো অন্যগুলো কিভাবে এসেছে সেটাকে তুমি যদি বুঝে নিতে পারো তাহলে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা CMR কেন, দেখো তুমি যদি ফিক্সড কস্টকে ডিভাইড, CMR মানে কি, CMR মানে আমি বলেছি যে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই যদি সেলস হয় তাহলে CM এটা হয়ে গেলে আমাদের ভাগের নিয়ম অনুযায়ী হয়ে গেলে কি হলো, সেলসটা উপরে চলে আসলো, তাহলে এই এতটুকু পরিমাণকে আমি কি বলতে পারি, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তাহলে ইউনিটকে তুমি যখন সেলস প্রাইস দিয়ে পূরণ করছো তখনই তোমার টাকার পরিমাণ, অর্থাৎ এই যে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে আমরা যে ইউনিটটা পাচ্ছি, এই যে পাচ্ছি এখানে, এটাকে তুমি যদি টাকার অ্যামাউন্ট দিয়ে মানে সেলসের প্রতি একক বিক্রয় মূল্য কত সেই প্রাইসটা দিয়ে তুমি যদি পূরণ করো তাহলেই তো তোমার বিক্রয়ের পরিমাণ আসছে। তাহলে এখানে এভাবে জিনিসটা হচ্ছে। তাহলে এটা আমরা যখনই আমাদের টাকায় চাবে, যে আমাদের যখন বলবে যে ব্রেক ইভেন পয়েন্ট বের করো কিন্তু টাকার পরিমাণে, তখন আমরা কি করব, আমরা CM রেশিও দিয়ে ভাগ করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম যদি এভাবেই করা যায় তাহলে আর নতুন করে এটা শেখার দরকার কি? একটু দরকার আছে, কারণ অনেক সময় অঙ্কে আমরা কিছুই লিখি না, শুধু বলে দিই যে স্থায়ী ব্যয় এত এবং CM রেশিও এত, বিক্রয়ের পরিমাণ বের করো, ঠিক আছে, ব্রেক ইভেন বিক্রয়ের পরিমাণ বের করো। তখন আর তুমি এটাকে যেভাবে লিখবে সেই উপায় কোথায়, তোমার তো উপায় নেই, কারণ তোমার কাছে আর কোনো ইনফরমেশন তো নাই, তো সেই কারণে তোমাকে এটা শিখতে হবে। কিন্তু শেখাটা যেন এমন না হয় যে এটা আমি গত ক্লাসে বলেছি যে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এরকমভাবে যেন না হয়। ঠিক আছে, এখানেও দেখো এটা কি নতুন ফর্মুলা, এটা কি নতুন, এটা তো নতুন না। আমাদের এই যে বিক্রয়ের মূল্যের মধ্যে কি আছে, বিক্রয়ের মূল্যের মধ্যে আছে ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট
প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এই তো আমাদের আছে। ঠিক আছে, সেখান থেকে তুমি যখন ভ্যারিয়েবল কস্টকে বাদ দিয়ে দিচ্ছ, এই যে দুটো কাটাকাটি গেলে তোমার ফিক্সড কস্ট প্লাস প্রফিটই তো থাকছে, যেটার মানে হলো কন্ট্রিবিউশন মার্জিন। আমাদের কন্ট্রিবিউশন মার্জিনও তাই। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিনকে কিন্তু পিভি রেশিও বলা হয়। পিভি রেশিও বলা হয় কারণ হলো যে তুমি যখন ব্রেক ইভেন পয়েন্টটা পার করে যাবে, ক্রস করে যাবে, তখন কিন্তু তোমার যে সেলস থাকবে, সেলসের মধ্যে আর কোনো মানে সেলস প্রাইসে আর কোনো ফিক্সড কস্ট থাকে না, সেখানে শুধুমাত্র প্রফিট থাকে, সেই কারণে এটাকে পিভি রেশিও বলে। তাহলে আমরা এখানে 1 নম্বর 2 নম্বর দুটো ফর্মুলা দেখলাম, যদিও ফর্মুলা দুটো না, ফর্মুলা কিন্তু একটা। আচ্ছা আচ্ছা, 3 নম্বরে আমরা একটা বলি যে আমরা এই যে বারবার বলছি যে ব্রেক ইভেন আমাদের জানতে হবে, কোম্পানিকে ব্রেক ইভেন জানতে হবে, কিন্তু আসলে কোম্পানির টার্গেট তো ব্রেক ইভেন পয়েন্টে যাওয়া না। কোম্পানির টার্গেট হলো সে কিভাবে প্রফিট অর্জন করবে। ঠিক আছে, সে চায় একটা পরিমাণ প্রফিট সে অর্জন করতে। তাহলে এই টার্গেট প্রফিট আমরা কিভাবে নির্ধারণ মানে আমরা যদি আমাদের একটা টার্গেট থাকে যে আমি এত, মনে করো এখানে আমার যদি আমি প্রফিট চাই, মনে করো যে আমি মুনাফা চাচ্ছি বা প্রফিট আমি চাচ্ছি কত, 10,000 টাকা চাচ্ছি, মনে করো 10,000 টাকা প্রফিট আমি এই বছরে অর্জন করতে চাচ্ছি। তাহলে আমার কি হবে, তাহলে টার্গেট যখন হবে, টার্গেট বিক্রয়ের পরিমাণ যখন আমার লাগবে, টার্গেট বিক্রয়, হ্যাঁ, এটা যদি একক হয়, আমি যদি এককে বের করতে চাই, তাহলে কি হবে, কিছুই না, এই যে আমি বলেছি যে এখানে কি বের হবে, ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট ফিক্সড কস্টের সাথে সাথে, এখানে ছিল আমরা শুধুমাত্র ফিক্সড কস্টকে পুনরুদ্ধার করতে চাই, এখানে ফিক্সড কস্টের সাথে সাথে আমরা প্রফিটও চাই, তাহলে এখানে আমরা শুধুমাত্র মুনাফাকে যোগ করব, প্রফিট। ঠিক আছে, মুনাফাকে যোগ করব, আর নিচে আমাদের হবে কন্ট্রিবিউশন মার্জিন যদি আমাদের একক হয়, আর যদি আমাদের বিক্রয়ের পরিমাণ হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে এটাও কিন্তু নতুন কোনো সূত্র নয়, একদম সেম এই জিনিসটাই। এখানে আমরা ব্রেক ইভেন পয়েন্টে আমরা শুধুমাত্র স্থির ব্যয়কে মানে নিয়ে আসতে চাই, তুলে আনতে চাই, পুনরুদ্ধার করতে চাই, এবং এখানে আমরা শুধুমাত্র ফিক্সড কস্ট না, তার সাথে সাথে আমরা প্রফিটও চাই। তাহলে এই জন্য আমরা জাস্ট এখানে একটা প্রফিট অ্যাড করেছি, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এখানে 50,000 টাকার সাথে 10,000 টাকা অ্যাড হয়ে যাবে, আর নিচে তোমার সিএম কন্ট্রিবিউশন মার্জিন 10 টাকা, তাহলে 6,000 টাকা তোমার হয়ে যাবে। যে 6,000 টাকা তুমি যদি বিক্রয়ের পরিমাণ হয়, তাহলে তুমি 10,000 টাকা লাভ করতে পারবে। তাহলে এটা হলো আমাদের 3 নম্বরে আমরা এটা বলতে পারি। ঠিক আছে, কন্ট্রিবিউশন মার্জিন মানে নামটা কন্ট্রিবিউশন মার্জিন কেন, কন্ট্রিবিউট টু হোয়াট, আমরা বলি যে কন্ট্রিবিউট টু রিকভার দ্য ফিক্সড কস্ট, ফিক্সড কস্টকে রিকভার করার জন্যই আমরা কন্ট্রিবিউট করছি। আচ্ছা, 4 নম্বরে আরেকটা জিনিস আমি লিখি, সেটা হলো মার্জিন অফ সেফটি, নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত, মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি। ঠিক আছে, মার্জিন বোঝা যাচ্ছে লেখা, আবার একটু স্পষ্ট করে লিখে দিই আমি, মার্জিন অফ সেফটি, যেটাকে আমি এমএস বলছি। হ্যাঁ, এমএস দিয়েও বলা যায়। তাহলে মার্জিন অফ সেফটি কি, মার্জিন সেফটি, আমি বলছি সেফটি না, তাহলে এখানে ব্রেক ইভেন বিন্দু যে বিক্রয়টা হলো তার থেকে অতিরিক্ত যে বিক্রয়টা, সেটাকে আমরা বলবো মার্জিন অফ সেফটি। মানে আমি যখন ব্রেক ইভেন পয়েন্টে যখন এসেছি, তখন তো আমার প্রফিট একদম শূন্য হয়ে গেল, সেখানে যে বিক্রয়টা, তারপরে আমি যে বিক্রয় করেছি সেটাই আমার মার্জিন অফ সেফটি। তাহলে এটার সূত্রটা কি, এটা হলো প্রকৃত বিক্রয় মাইনাস হলো আমাদের ব্রেক ইভেন বিক্রয়, ব্রেক ইভেন পয়েন্টে যে আমার বিক্রয়ের যে পরিমাণ। ঠিক আছে, প্রকৃত বিক্রয় থেকে ব্রেক ইভেনের বিক্রয়টাকে বাদ দিলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সূত্রগুলো, 4টা সূত্র লিখেছি। আচ্ছা, এরপরে আমি যেটা বলেছি যে এটাকে কি দিয়ে প্রকাশ করা যায়, এটাকে কি দিয়ে প্রেজেন্ট করতে পারবো, এটাকে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও করতে পারবো। দেখো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যখন করব, তখন আমরা কি করি, যদিও এটা গ্রাফ পেপারে যদি আমরা করি তাহলে অনেক বেশি অ্যাকুরেট হবে, এখানে অ্যাকুরেট হবে না। আমি তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে গ্রাফ পেপার ছাড়াও একটু এঁকে ফেলতে পারবা তোমরা। আচ্ছা, তাহলে এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমরা তো এটা চিনি, তাই না? আচ্ছা, এখানে এটা 0 0 বিন্দু, এই দিকটাতে আমরা একক, আমাদের এই দিকটা হলো একক মানে বিক্রয়ের একক। ঠিক আছে, আর এই দিকটা হলো আমাদের আয় বা ব্যয়ের যে টাকার পরিমাণ। ঠিক আছে, ব্যয় টাকার যে পরিমাণটা, টাকা। হ্যাঁ,
টাকাতে আমরা যখন এখানে হলো ইউনিটটা আমরা দেখাই, একক দেখাই, আর এটা হলো আমাদের টাকার পরিমাণ। এখন মনে করো যে স্থায়ী যে ব্যয়টা এটা 50,000 টাকা আছে, স্থায়ী ব্যয় 50,000 টাকা আছে। তাহলে এখানে আমাদের যে রেখাটা এটা হলো ফিক্সড কস্টের রেখা, ঠিক আছে, এটা হলো ফিক্সড কস্টের রেখা। তাহলে এখানে মনে করো এই যে এটা 50,000 টাকা, যে আমি আগে যে উদাহরণটা দেখাচ্ছি এটা 50,000 টাকা দেওয়া আছে। এখন আমাদের যেমন এখানে বলেছে যে 5,000 না, 1 2 3 4 5 6 7, তাহলে এই যে মনে করো যে আমাদের ব্রেক ইভেন বিন্দু কত ছিল, 5,000 ছিল না, তাহলে 5,000, আর যদি আমরা 20 টাকা করে বিক্রি করি তাহলে কত, 1 লাখ টাকা। তাহলে এই যে 50, এই যে মোটামুটি, তাহলে এখানে মোটামুটি এই জায়গায় আমাদের কি হবে, এই যে আমরা যদি বলি তাহলে মোটামুটি আমরা ধরলাম যে এরকম একটা বিন্দুতে আমাদের এটা ছেদ করবে। দেখো আমি একটু এঁকে নিই, তারপরে আমি তোমাদেরকে বিশ্লেষণ করছি বিষয়টা। নেমে গেল, একটু বড় স্কেল নেওয়া দরকার ছিল, তাই না? আমি হাত দিয়ে আঁকি ছবি, কারণ আমাদের সময়ও একটু কম আছে, আমি হাত দিয়ে আঁকি। ঠিক আছে, এটা হলো আমাদের টোটাল কস্ট, ঠিক আছে, এটা হলো আমাদের টোটাল কস্ট লাইন। আর এই বিন্দুগামী এখানে যে আমাদের যে রেভিনিউ যে লাইনটা, রেভিনিউ যে রেখাটা, এটাও এই বিন্দুগামী হবে, টোটাল রেভিনিউ। মানে আসলে নিয়মটা কিন্তু তা না, আসলে তোমার আঁকার নিয়মটা হলো যে তুমি এখানে দেখবে যে 1000, তোমার যদি এটা 1000 হয়, এটা 2000 হয়, এরকম তুমি দেখবে যে 1000 এককে তোমার এই কত রেভিনিউ কত আসছে, মানে 1000 একক তুমি যদি 20 টাকা করে বিক্রি করো তাহলে 20,000 টাকা, ঠিক আছে, এরকমভাবে তোমার কত হচ্ছে। এবং 1000 একক বিক্রয় করলে তোমার আয় টোটাল কস্ট কত হচ্ছে। যেমন আমাদের টোটাল কস্ট হলো ভ্যারিয়েবল কস্ট 50 টাকা, আর আমাদের ফিক্সড কস্ট হলো ফিক্সড কস্ট হলো 50,000 টাকা, আর ভ্যারিয়েবল কস্ট কত 10 টাকা ছিল। তাহলে আমাদের কত হয়, 10,000, তাহলে 60,000 টাকা, মানে 50,000 টাকার উপরে এই বিন্দুটা হবে কত, 60,000 টাকা। এরকম করে 20 এককে কত, এরকম তোমার এককে কত পরিমাণ কস্ট এরকম দেওয়া থাকে, আয়ের পরিমাণ দেওয়া থাকে, সেগুলোকে তুমি যদি গ্রাফ পেপারে অ্যাড করো তখন তোমার এই লাইনটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা একটু জিনিসটার দিকে তাকাই। আমাদের টোটাল কস্টের যে লাইনটা, এটা কখনোই মূল বিন্দুগামী নয়। কেন? কারণ এখানে একটা ফিক্সড কস্ট আছে 50,000 টাকা, যেই টাকাটা তুমি যদি উৎপাদন নাও করো তারপরে তোমার এই ফিক্সড কস্টটা হবে। তাহলে যখন তোমার উৎপাদন বা বিক্রয়ের মাত্রা 0, তখনও কিন্তু 50,000 টাকা তোমার কস্টটা হবে, ঠিক আছে। তাহলে এখানে কোনো মার্সি নেই, এখানে কোনো মাপ নেই। তাহলে সেই জন্য টোটাল কস্টের যে রেখাটা, এই রেখাটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তারপরের যে চেঞ্জটা, মানে এই যে চেঞ্জটা এখানে উপরে, এই যে এখানে আমরা যদি 1000 ইউনিটের কথা বলি, তাহলে এই 50,000 টাকা তো হলোই, এটা ফিক্সড কস্ট, ঠিক আছে, এটা আমাদের ফিক্সড কস্ট, এটা ফিক্সড কস্ট। আর এই যে এতটুকু পরিমাণ, এই পরিমাণটা হলো ভ্যারিয়েবল কস্ট, এবং প্রতিটা ক্ষেত্রেই তাই। তুমি যদি 5000-এর কথা বলো, তাও এখানে এতটুকু হলো ফিক্সড কস্ট, আর বাকিটুকু হলো ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমাদের টোটাল কস্টের যে রেখাটা, সেই রেখাটা কিন্তু 0 থেকে শুরু হবে না। ভ্যারিয়েবল কস্ট 0 থেকে শুরু হতে পারে, কিন্তু টোটাল কস্টের রেখা কখনোই 0 থেকে শুরু হবে না, সেটা ফিক্সড কস্টের লাইন থেকে শুরু হবে। আর রেভিনিউ, আমাদের TR যা লিখেছি, টোটাল রেভিনিউ মানে আয়, এই রেখাটা তো অবশ্যই 0 থেকে শুরু হবে। বিক্রি না করলে কোথা থেকে টাকা আসবে, তাই না? বিক্রয় করলেই তো টাকা আসবে। সুতরাং বিক্রয় 0, রেভিনিউ 0। তুমি 1000 একক বিক্রি করেছো, তোমার রেভিনিউ হয়েছে 20,000 টাকা, এরকমভাবে তোমার এটা বাড়তে থাকবে। তাহলে এটা মূল বিন্দুগামী হবে, কারণ এটা 0 উৎপাদন হলে, 0 বিক্রয় হলে অবশ্যই তোমার রেশিও কি বলে, এটা তোমার আয়টাও 0ই হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যে এটা পেলাম, দেখলাম যে এটাকে, এই লাইনটা হলো আমাদের ফিক্সড কস্ট লাইন। এই যে এটা কোথাও চেঞ্জ নাই, তুমি যত এটা 1000 বলো, 2000 বলো, 3000, 4000, 5000, তুমি যতই উৎপাদন করো না কেন, উৎপাদনের মাত্রা পর্যন্ত যত উৎপাদন করো এটা আবার বলা যাবে না। যেমন এখানে আমরা কত বলেছিলাম যে 10,000, এই যে স্ট্যাবলিশমেন্টটা হয়েছে, যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল করা হয়েছে, এখান থেকে 10,000 উৎপাদন করা যায়। তাহলে 10,000 পার হলে কিন্তু আবার ফিক্সড কস্টের লাইন চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ তুমি নতুন করে মেশিনারি আনছো হয়তো, ঠিক আছে। আচ্ছা, আর ভ্যারিয়েবল কস্টের যে আমাদের টোটাল কস্টের যে লাইনটা, এটা আমরা দেখলাম যে আমাদের উৎপাদনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে আমরা
টোটাল কস্ট চিনলাম। তাহলে এই যে বিন্দুটা, যেই বিন্দুতে আমাদের টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ ছেদ করেছে সেটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট তুমি যখন এখান থেকে বের করছো সেটা এককে বের হবে। ব্রেক ইভেন পয়েন্ট তুমি যখন এখান থেকে বলছো যে ব্রেক ইভেন পয়েন্ট কত, তখন তোমার মনে করো যে এখানে আমি 1 লাখ লিখলাম, 1 লাখ টাকা। তাহলে তুমি যখন এই ওয়াই অক্ষ থেকে তুমি যখন নিচ্ছ ডেটাটা, তখন এটা হলো তোমার টাকার পরিমাণ আসবে। যখন ইউনিট থেকে আসছো তখন তোমার ইউনিটে আসবে। তাহলে এটা আঁকার নিয়মটা কি, যেটা বললাম যে তোমাকে তখন দিয়ে দিবে, তোমার ডেটাটা দিয়ে দিবে যে তোমার 1000 এককে মনে করো যে আয় হয়েছে 20,000 টাকা, 1000 এককে তোমার ব্যয় হয়েছে 60,000 টাকা, এরকমভাবে 2000 এককে কত, 3000 এককে কত, এটা দিয়ে দেবে। তবে আমাদের একটা তথ্য হলেই হয়, কারণ এটা হলো যে যেটা তুমি পাবে সেটার সাথে জাস্ট এটা যোগ করে দিয়ে লাইন টানলেই হয়ে যাবে। আবার টোটাল রেভিনিউ যেটা তুমি পাবে, একটা বিন্দু পাবে, এই শূন্য বিন্দু জিরো মূল বিন্দুর সাথে এটা যোগ করলে টানলে এটা হয়ে যাবে, আমাদের খুব বেশি দরকার হয় না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখব, দেখো তাহলে এখানে আমরা যদি আমাদের যদি বলা হয় যে এখানে প্রফিটের এরিয়াটা কোনটা, প্রফিট এরিয়া হলো এটা, ঠিক আছে। এই এরিয়াটা হলো মুনাফা, মানে তোমার এখানে কি এই যে টোটাল কস্ট থেকে এই যে টোটাল রেভিনিউ বেশি হলো না, বেশি হয়ে গেছে। তো সব জায়গায় কিন্তু টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বেশি, তাহলে এই এরিয়াটাকে আমরা বলি মুনাফা এরিয়া, ঠিক আছে। তাহলে নিচে যে এরিয়াটা আছে এই এরিয়াটা হলো আমাদের কি এরিয়া, এটা হলো আমাদের লসের, ঠিক আছে। এই এরিয়াটা হলো আমাদের লসের, এগুলো কিন্তু না, এই যে এখানে এই দুটো সম্পর্কের মধ্যে। আচ্ছা, আরেকটা টার্ম আমরা শিখেছি, সেটা হলো মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি ঠিক এতটুকু, আর কোনো দিকে কিন্তু যাওয়া যাবে না। এই যে এই লাইনটা হলো আমাদের মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি। অর্থাৎ এটা কি, এই যে এখানে আমাদের এটা কি লাইনটা কি টোটাল রেভিনিউ লাইন না, ব্রেক ইভেনের পরে আমাদের ঠিক যতটুকু মার্জিন অফ সেফটি, মানে যতটুকু বিক্রয় হয়েছে, মানে মার্জিন অফ সেফটি আমরা মাথায় রাখি এই কারণে যে মার্জিন অফ সেফটি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এর নিচে গেলে আমাদের কি বিক্রয়ের পরিমাণ এর থেকে কম হলে আমরা ব্রেকিং ইভেন, হ্যাঁ, আমাদের ইভেন অবস্থা, আমাদের যে একটা সাম্য অবস্থা ছিল আয় ব্যয়, সেই অবস্থাটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা অঙ্ক করি, একটু জাস্ট দেখে নেব, খুব দ্রুত করে ফেলবো, আমাদের সময় বেশি লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা আছে দেখো, উদাহরণ 1-এ কি বলেছে, উদাহরণ 1-এ বলছে যে তোমার যে কোম্পানির পণ্যের একক প্রতি মূল্য হলো 80 টাকা, ঠিক আছে, একক প্রতি মূল্য হলো 80 টাকা। তাহলে আমাদের একক প্রতি মূল্য কত বলেছে, 80 টাকা, হ্যাঁ 80 টাকা। তারপরে কি বলছে যে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি হলো 60 টাকা। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হলো 60 টাকা, ঠিক আছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হলো 60 টাকা। আর বার্ষিক স্থায়ী ব্যয় বলছে হলো 2 লাখ টাকা। তাহলে স্থায়ী ব্যয় হলো আমার 2 লাখ টাকা, 2 লাখ টাকা, টাকার সাইনটা এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বলছে ব্রেক ইভেন এককে কত, একক, তাহলে ব্রেক ইভেন একক কত, ব্রেক ইভেন পয়েন্ট এককে যদি আমরা লিখি, অবশ্যই প্রথমে সুন্দর করে সূত্রটা লিখবে, স্থির ব্যয় অথবা স্থায়ী ব্যয়, যেভাবে তুমি লেখো। এখানে তোমরা নিচে এখানে আমাদের যে সূত্রটা দিয়েছে সেই সূত্রের মধ্যে আমাদের কি আমরা কন্ট্রিবিউশন মার্জিনও লিখতে পারি, অথবা আমরা দিতে পারি কি যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের স্থির ব্যয় দেওয়া আছে কত, স্থির ব্যয় আমাদের দেওয়া আছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, আর একক প্রতি মূল্য আছে 80 টাকা, আর বিক্রয় পরিবর্তনশীল ব্যয় হলো 60 টাকা। তাহলে আমাদের এখানে থাকছে কত, 2 লাখ উপরে, আর নিচে থাকছে 20 টাকা, একটা শূন্য বাদ দিলে আমাদের 20,000 টাকা হচ্ছে একক। শেষ, আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। এরকম ছোট ছোট অঙ্কই থাকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম, আমাদের এখানে আর কিছু চাইনি, শুধুমাত্র ব্রেক ইভেন বিন্দুই চেয়েছে। আচ্ছা, এরপরে অঙ্কটাতে আমরা যাই। দেখো এখানে কি বলছে, তোমার কোম্পানি বার্ষিক বিক্রয় হলো 5 লাখ টাকা, ঠিক আছে, বিক্রয়।
বার্ষিক বিক্রয় 5 লাখ টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় 3 লাখ টাকা। যদি বার্ষিক স্থায়ী পরিচালনা ব্যয় 40,000 টাকা হয় তবে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত? এখানে আবার ব্রেক ইভেন না লিখে আমরা বাংলায় লিখে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো আমরা একটু অঙ্কটা দেখি। এখানে মোট বিক্রয়, বার্ষিক বিক্রয় 5 লাখ টাকা মানে কি তোমাকে কিন্তু প্রতি একক বলে দেয়নি, ঠিক আছে। আবার এখানে কোনো বিক্রয়ের যে পরিমাণ সেটার কথাও বলা নাই। তাহলে আমরা কি করব? দেখো এখানে বার্ষিক বিক্রয় বলা আছে কত? 5 লাখ টাকা। আচ্ছা, আর কি বলেছে? যে মোট পরিবর্তনশীল ব্যয়, দেওয়া আছে কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আর আমাদের স্থায়ী যে ব্যয়টা, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় বলেছে কত? 40,000 টাকা। আচ্ছা, এখন দেখো আমরা যে সূত্র শিখেছি সেই সূত্র দিয়ে তো হচ্ছে না, তাই না? সেই সূত্র দিয়ে হচ্ছে না, কারণ হলো এখানে আমাদের প্রতি একক বিক্রয় মূল্য আছে। আমি প্রতি একক বিক্রয় মূল্য যে বের করব, প্রতি একক যে পরিবর্তনশীল ব্যয় বের করব, সেটার তো উপায় নেই। আবার এখানে যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বলেছি, কন্ট্রিবিউশন মার্জিন মানে এই প্রতি একক বিক্রয় মূল্য আর প্রতি একক পরিবর্তনশীল ব্যয়, তাই তো কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। তাহলে এখন কি করব? আমাদের কাজটা কি? আচ্ছা দেখো, এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সিএমআর যখন আমরা বের করি, সিএমআর যেমনভাবে আমরা এক একক দিয়েও সিএমআর বের করতে পারি, তেমনভাবে আমরা যদি টোটাল পরিমাণ দিয়ে বের করি একই হবে। যেমন দেখো আমরা কি বলেছি, সিএমআর মানে আমরা কি বলেছি? সিএমআর আমরা বলেছি সিএম ডিভাইডেড বাই সেলস, এবং এটা অবশ্যই পার ইউনিটে আমরা বের করেছিলাম, তাহলে টোটাল দিলে কি আলাদা হবে? আলাদা হবে না। কেন আলাদা হবে না? দেখো এটার সাথে যদি আমি কোয়ান্টিটি ইনটু করি, তাহলে কোয়ান্টিটি যদি আমরা ইনটু করি তাহলে টোটাল কন্ট্রিবিউশনই বের হবে, তাই না? আমি কত একক তৈরি করেছি, কিউ দিয়ে আমি ইনটু করলাম, তাহলে তো কোয়ান্টিটি তৈরি হবে। আবার এটাকে যদি আমি কিউ দিয়ে পূরণ করি যে কত বিক্রয় করেছি, ঠিক আছে, তাহলে আমার তো টোটাল সেলসই বের হবে। তাহলে যেহেতু এটা আমাদের সেম থাকছে, যেহেতু অনুপাত তো ভাগ তো আমরা উপরে নিচে ভাগ করছি, সুতরাং যেটা হচ্ছে যে সেটা আমাদের কোয়ান্টিটি বাদ দিয়ে কিন্তু সেই একই রকম থাকছে। সেই কারণে তোমার যদি টোটাল অ্যামাউন্ট দিয়ে তুমি যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করো, যা রেজাল্ট আসবে পার ইউনিট দিয়ে বের করলেও কিন্তু একই রেজাল্ট আসবে। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমরা সিএমআর আমাদের চেয়েছে কি পরিমাণ কত টাকায়, ঠিক আছে, বিক্রয়ের পরিমাণ কত হবে এটা আমরা বের করে নিব। তাহলে দেখো সিএমআর কত? সিএমআর হলো আমাদের সেলস থেকে, মোট থেকে আমরা পরিবর্তনশীল যে মোট ব্যয় এটা বাদ দিব, এবং এটা 5 লাখ টাকার মধ্যে কত এটা আমরা বের করে নিব। তাহলে এটা কত হয় দেখো, এটা আমাদের 2 লাখ ডিভাইডেড বাই 5 লাখ, পুরোটা কেটে দিলাম 2, তাহলে কত হবে? 2.04, ঠিক আছে, 0.4 হলো। তাহলে আমাদের এখানে সিএম রেশিও আমাদের এসেছে 0.4, 4.4, ঠিক আছে। তাহলে এখন যদি আমাকে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় আমাকে বের করতে বলে, ব্রেক ইভেন পয়েন্ট আমরা যদি টাকায় বের করতে চাই, বিক্রয়ের পরিমাণ জানতে চেয়েছে টাকায়, তাহলে আমরা কি করব? ফিক্সড কস্ট যেটা আছে স্থায়ী ব্যয় 40,000 টাকাকে 0.04 দিয়ে আমরা ভাগ করব, দশমিক উঠিয়ে দাও, তাহলে কত হবে আমাদের? 1 লাখ, ঠিক আছে। তাহলে আমাদের ব্রেক ইভেনে বিক্রয়ের পরিমাণ হলো কত? 1 লাখ টাকা, আমরা বের করে নিলাম। তাহলে অঙ্ক শেষ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এই অঙ্কটা থেকে আমরা এতটুকুই শিখলাম যে আমরা কি করব, আমরা যে সিএমআর যেটা সিএমআর আমরা প্রতি এককে আমরা বের করতে পারি, এবং একইভাবে মোট পরিমাণ থাকলেও কিন্তু আমরা বের করতে পারি, একই রেজাল্ট হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এরপরে আসো আমরা পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, উদাহরণ 3 দেখো এখানে কি বলছে, 2007 সালে
2007 সালে কিয়া কোম্পানির বিক্রয় ছিল কত? 4 লাখ টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় ছিল, সেলস আমি একটু ছোট্ট করে লিখি, সেলস হলো আমাদের কত? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। আর এখানে বলছে যে স্থায়ী ব্যয় হলো 90,000 টাকা। তাহলে ফিক্সড কস্ট হলো আমাদের কত? 90,000 টাকা। তোমরা কিন্তু একটা কথা আমি এখানে একটু উল্লেখ করি, আমি এখানে সেলস লিখছি এস, বিক্রয় মূল্য লিখছি, আমাদের ফিক্সড কস্ট লিখছি এফসি। কেন লিখতে পারলাম এরকম? কারণ পুরো ক্লাসটাতে আমি অনেকবার বলেছি যে এফসি মানে ফিক্সড কস্ট। তুমি যখন অঙ্ক করবে তুমি কিন্তু এফসি দিয়ে অঙ্ক করবে না, অবশ্যই করবে না, কারণ এগুলো শর্ট যেই এগুলো আছে, কি বলে, শর্ট যে নেমগুলো আছে, এগুলো তুমি একবার পুরো নামটা ব্যবহার করলেই তুমি ওটাকে ব্যবহার করতে পারো। তুমি কিন্তু প্রথমেই একবার লিখে ফেলতে পারো না যে এফসি এত, ঠিক আছে? তাহলে তোমাকে স্থায়ী ব্যয় ব্র্যাকেটে এফসি দিয়ে তারপরে তুমি করবে। তাহলে অবশ্যই এগুলোকে কিন্তু মানে বিক্রয়ের পরিমাণ যদি একদম শুধুমাত্র ওই অঙ্কটাই করো তাহলে এভাবে করতে হবে। আর বারবার ইউজ করতে হলে তখন তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তুমি প্রথমবার যখন লিখবে তখন পাশে শর্ট যে নেমটা সেটা লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে স্থায়ী ব্যয় বলেছে 90,000 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় হলো আমাদের ভ্যারিয়েবল কস্ট হলো কত? 2,20,000 টাকা। 2,20,000 টাকা। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের 5টা জিনিস জানতে চাওয়া হয়েছে। কি কি? দেখো, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে আমরা সিএমআর বের করতে চাই। সিএমআর বের করার জন্য আমরা কি করব? আমরা 4 লাখ টাকা যে সেলস, এই সেলস থেকে আমরা কি করব? ভ্যারিয়েবল কস্টকে বাদ দিব। আমি কিন্তু আগে সূত্র লিখে নিচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি যে, আমি বিশ্বাস করি যে তোমরা বুঝতে পেরেছো কীভাবে অঙ্ক করবো। অবশ্যই এখানে সূত্র লিখে নিবে, প্রথমে সূত্রটা লিখে নিবে, ফর্মুলাটা লিখে নিবে, তারপরে ডেটাগুলো বসাতে হবে। আচ্ছা, তাহলে আর আমাদের সেলসের মধ্যে কত, পরিমাণটা কত? তাহলে এখানে কত আসছে? 1,80,000 টাকা, আর নিচে হলো 4 লাখ। শূন্য তো 4টাই বাদ হয়ে গেল, তাহলে উপরে 18, নিচে 40। 18 যদি করো 0.0, 4 4 16, আর থাকছে 20, পয়েন্টের জন্য 0, 5, 200, তাহলে 0.45, ঠিক আছে? তাহলে 0.45, 0.45, 0.45, 0.45 কিন্তু কখনোই নয়। যারা আমরা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট তারা যেন এই ধরনের ভুল না করি, ঠিক আছে? এটাকে সবসময় দশমিকের পরে যে ঘরগুলো আছে সেগুলো তুমি যখন বলবে তখনই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হবে। 0.45, নট 0.45, ঠিক আছে? তাহলে আমাদের সিএমআর হলো 0.45। এরপরে কি বলেছে? ব্রেক ইভেন বিন্দু বিক্রয়ের পরিমাণ টাকায়, ঠিক আছে? বিক্রয়ের পরিমাণ টাকায়। তাহলে আমরা এখানে একটু লিখে নেই, সিএমআর হলো 0.45। আচ্ছা, ব্রেক ইভেন বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট আমরা টাকায় বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? আমরা ফিক্সড কস্টকে ডিভাইডেড বাই করব সিএমআর দিয়ে। তাহলে আমাদের ফিক্সড কস্ট কত? 90,000 টাকা। এটাকে আমরা 0.45 দিয়ে ভাগ করতে চাই। তাহলে দশমিক উঠাই দিলে দুটো শূন্য, 90, এটা হলো 2, তাহলে কত? 2 লাখ হলো, ঠিক আছে? 2 লাখ টাকা আমার ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কত? 2 লাখ টাকা। তাহলে আমি এখানে পাশে লিখে দিই, আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকায় হলো কত? এটা হলো 1 নম্বরের উত্তর। 2 নম্বরের উত্তর টাকায় কত এসছে? 2 লাখ টাকা, না? 2 লাখ টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা কি বলছি? এরপরে আমাদের বলা হচ্ছে যে ব্রেক ইভেন মার্জিন অফ সেফটি কত? মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি কি? যে তোমার ব্রেক ইভেন পয়েন্ট থেকে তোমার যে প্রকৃত বিক্রয় সেটা কতটুকু বেশি, হ্যাঁ, ডিফারেন্সটা। তাহলে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি কত হলো আমাদের? এটা কি? প্রকৃত বিক্রয়। প্রকৃত বিক্রয় থেকে আমরা ব্রেক ইভেন যে বিক্রয়, ব্রেক ইভেন পয়েন্টে যে বিক্রয়, সেই বিক্রয়ের পরিমাণটা বাদ দিব। তাহলে প্রকৃত বিক্রয় আমাদের এটা 4 লাখ টাকা। সেখান থেকে আমরা 2 লাখ টাকা বাদ দিলাম, তাহলে আমাদের 2 লাখ টাকা হলো মার্জিন অফ সেফটি। তাহলে 3 নম্বরে মার্জিন অফ সেফটি আমাদের কত? 2 লাখ, ঠিক আছে? গেল। এরপরে চেয়েছে কি? মার্জিন অফ সেফটি অনুপাত কত? অনুপাত। তাহলে অনুপাত যখন আমরা বলবো, অনুপাত মানে হলো, এখানে সাধারণত যে অনুপাতগুলো আমরা বের করি সবই কিন্তু
সেলসের সাথে। তাহলে এখানে যখন আমরা রেশিও বলবো, রেশিও যখন বলবো অনুপাত, তখন আমাদের মার্জিন অফ সেফটি যা এসেছে সেটা ডিভাইডেড বাই হলো সেলস। ঠিক আছে, তাহলে মার্জিন অফ সেফটি আমাদের এসেছে 2 লাখ আর সেলস হলো আমাদের 4 লাখ। তাহলে কত? 0.5, অর্ধেক না, একদম 50-50। তাহলে 4 নম্বরে আমরা দেই হলো আমাদের 4 নম্বরে হলো আমাদের কি ছিল? মার্জিন অফ সেফটি রেশিও, রেশিও কত? 5। আর লাস্ট কি আছে? 2007 সালের মুনাফা। আচ্ছা দেখো, এখানে আমি একটু নতুন করে বলবো, বলছে 2007 সালের মুনাফা। আচ্ছা, এখানে তোমার অঙ্কে যে তুমি ইজিলি বের করতে পারো না, 4 লাখ টাকা তোমার বিক্রয়ের পরিমাণ, সেখান থেকে 90,000 টাকা ফিক্সড কস্ট আর 2,20,000 টাকা হলো ভ্যারিয়েবল কস্ট। তাহলে 90 আর 2,20 কত হয়? 3,10,000 টাকা। তাহলে 90,000 টাকা প্রফিট। খুব সিম্পল। কিন্তু আরেকটা সূত্র আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এটা ব্যবহার করতে পারো। যেমন এখানে তুমি লিখতে পারো যে মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত মার্জিন অফ সেফটি ইন্টু যদি তুমি সিএম দাও, সিএম রেশিও দাও, তাহলে তখনও তুমি বের করতে পারবে। দেখো এখানে মার্জিন অফ সেফটি তোমার কত? 2 লাখ। আর সিএমআর বের হয়েছে কত? 0.45। দেখো যোগ, এটা গুণ করলে সেই 90,000ই হচ্ছে। কি ম্যাজিক নাকি? ম্যাজিক না? কীভাবে? কারণটা কি? কারণটা হলো মার্জিন অফ সেফটি মানে কি? মার্জিন অফ সেফটি কি হলো যে আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট এঁকেছি, এই যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, হ্যাঁ, তাহলে এই জায়গাটাকে আমরা বলেছি মার্জিন অফ সেফটি। তার মানে কি? ব্রেক ইভেন বিন্দু পার হওয়ার পরের যে বিক্রয়টা, সেই বিক্রয়টাকে বলেছি আমরা মার্জিন অফ সেফটি। তাহলে এখানে আমাদের কিন্তু আর ফিক্সড কস্ট নাই, ফিক্সড কস্ট তো এখানেই শেষ। এই বিন্দুতেই আমার ফিক্সড কস্ট, এই বিন্দুটাই হলো আমার ফিক্সড কস্ট পুনরুদ্ধারের বিন্দু। এখানে আমাদের ফিক্সড কস্ট শেষ হয়ে গেছে। তাহলে এরপরের যেই আমাদের যেই সেলটা, সেখানে যে কন্ট্রিবিউশন মার্জিন তৈরি হয়েছে কিভাবে? দেখো, কন্ট্রিবিউশন মার্জিন যখন বলেছি তখন বলেছি ফিক্সড কস্ট প্লাস প্রফিট, তাই না? ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এটা বলেছি আমরা কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এখানে ফিক্সড কস্ট তো শূন্য হয়ে গেছে, তার মানে কন্ট্রিবিউশন মার্জিনে শুধু প্রফিট আছে, কোনো ফিক্সড কস্ট নাই। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে, মানে সেলসের মধ্যে কন্ট্রিবিউশন মার্জিন কতটুকু, এই তো তোমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাই তুমি যখন কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে মার্জিন অফ সেফটিকে পূরণ করবে, তখনই কিন্তু তোমার হয়ে গেল, হ্যাঁ, তখন তোমার মুনাফাটা বের হয়ে আসলো। তাহলে আমাদের এই মুনাফা আমরা কত পেলাম? মুনাফা আমরা পেয়েছি 90,000 টাকা। এই আমাদের শেষ। এর পরের অঙ্কটাতে যাই, একটু খুব দ্রুতই যাই, সময় মনে হয় শেষ না? আচ্ছা, একটু আমরা শুধু এটাই দেখবো, আর দেখবো না। 4 নম্বরে, আচ্ছা 4 নম্বরে দেখো কি বলছে। এবিসি কোম্পানি, এটা দেওয়ার কারণটা হলো এখানে দেখো আমরা পিভি অনুপাত লিখেছি। এবিসি কোম্পানি একটি পণ্য উৎপাদন করে যার প্রতি এককে বিক্রয় মূল্য হলো 30 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হলো কত? 15 টাকা। তাহলে এখানে আমার দেখো এখানে আমাদের কি বলেছে যে প্রতি এককে বিক্রয় মূল্য, সেলস হলো বলেছে 30 টাকা, ভ্যারিয়েবল কস্ট বলেছে 15 টাকা, আর স্থায়ী ব্যয় বলেছে, ফিক্সড কস্ট বলেছে আমার কত? 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা। তাহলে প্রথমে বলেছি পিভি অনুপাত কত? পিভি অনুপাতটা আমাদের সিএম রেশিও। ঠিক আছে, সিএম রেশিও আর পিভি অনুপাত সেম, পিভি অনুপাত। তাহলে পিভি অনুপাত কত হবে আমাদের? 30 - 15 ডিভাইডেড বাই 30, তাহলে 0.5, মানে 15 ডিভাইড বাই 30 মানে 0.5। এরপরে বলেছি ব্রেক ইভেন বিন্দু একক কত? তাহলে ব্রেক ইভেন বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, এখানে ওইটা ভুল আছে, এটা তোমার ইসে হবে। আচ্ছা ঠিক আছে, এককে বের করতে পারবো, এককেও বের করা যাবে যেহেতু আমাদের ইসে আছে, একক প্রতি এককই দেওয়া আছে। তাহলে আমাদের কি হবে? আমাদের ফিক্সড কস্ট হলো 1,20,000 টাকা, আর এটা হলো 30 - 15 টাকা। তাহলে 1,20,000কে 15 দিয়ে ভাগ করলে যা হয়, আমি আর যাচ্ছি না, আমি শেষটা দেখাই তোমাদের, শেষটা বেশি জরুরি। শেষের যেটা আছে, শেষেরটা হলো যে এটা আমরা এখনো দেখি নাই, সেটা হলো বলেছে হলো কি যে 80,000 টাকা যদি মুনাফা অর্জন করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে। তাহলে তুমি যখন টার্গেট, আমরা টার্গেট বিক্রয় বলেছি না, টার্গেট বিক্রয়ের পরিমাণটা আমরা জানতে চাই এককে। তাহলে এটা কি করব আমরা? আমি সূত্র তো অলরেডি তোমাদের দেখিয়েছি। 1,20,000 টাকা যে ফিক্সড কস্ট আছে, তার সাথে আমি আরও 80,000 টাকা আমি আরও নিতে চাই।
ঠিক আছে, 80,000 টাকা আরও পুনরুদ্ধার করতে চাই এবং ডিভাইডেড বাই করবো আমরা 30 মাইনাস 15 মানে 15, তাহলে যা হবে মানে এখানে 2 লাখকে 15 দিয়ে ভাগ করলে যা হবে তাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমি আজকে শেষ করব। শুধু শেষ করার আগে আমার একটাই কথা, সেটা হলো যে এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে আজকে যেটা পড়ালাম সেটা তো আরও ইম্পর্টেন্ট। তবে তোমরা বিষয়গুলো অবশ্যই, সূত্র যেগুলো আমি পড়িয়েছি বিষয়গুলো অবশ্যই বুঝে পড়বে, না বুঝে মুখস্থ করা যাবে না। আর এই যে অনেকগুলো এখানে ইকুয়েশন দেখিয়েছি, অনেকগুলো ইকুয়েশন এখানে পড়া যাবে, সমীকরণগুলো বুঝে বুঝে পড়তে হবে। মানে তোমার জন্য কিন্তু তাহলে পড়াটা অনেক কম হয়ে যাবে, যে ভলিউম অফ ওয়ার্ক, আমি বলেছি ভলিউম অফ ওয়ার্ক কমে যাবে, তোমার ইফোর্টটা কমে যাবে যখনই তুমি বুঝে পড়বে যে না এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে এসেছে। জিনিসগুলো বুঝে পড়বে, আর মুখস্থ করলে যেটা হবে এটাকে পড়ার বই মনে হবে। আর তুমি যদি একটু বুঝে পড়ো এটাকে মনে হবে যে তুমি কোনো একটা ফেলুদা অথবা শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী পড়ছো। ফেলুদার বইতে যেমনভাবে কি দেওয়া থাকে না, একটা হেয়ালি দেওয়া থাকে, হেয়ালিগুলো আমরা পড়তে পড়তে আমরা মানে সলভ করার চেষ্টা করি, তেমনভাবে তোমার কিন্তু ফিনান্সের বইটা পড়লেও তাই মনে হবে। ঠিক আছে, কিন্তু বুঝে পড়তে হবে, না বুঝে কোনো কিছুই পড়া যাবে না। এই জিনিসটা বুঝে তারপরে আমরা পড়বো। মেমোরাইজ তো একটু করতে হবে, নাহলে পরীক্ষা হলে অল্প সময়ের মধ্যে মাথা গরম হয়ে গেলে অনেক দুর্ঘটনাই ঘটতে পারে। সেখানে একটু মেমোরাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু পুরোটাই বুঝে, যাতে করে আমাদের জিনিসটা আমরা বুঝতেও পারি এবং আমাদের এই মানে অনেক বেশি পড়াশোনা না মনে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি নতুন কোনো চ্যাপ্টার তোমাদের পড়াবো। এ পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি।